বাংলার রায়বাঘিনী রানী ভবশঙ্করী। ষোড়শ শতকের এক বাঙালি রানী, যার শৌর্য এবং বীরত্বের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মুঘল এবং পাঠানরা। পাঠান সেনাপতি ওসমান খাঁ স্বয়ং মাতা চণ্ডীর উপাসক ছিলেন রানী ভবশঙ্করী। অস্ত্রচালনা, অশ্বচালনা এবং রাজনীতি এবং শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন বলে জানা যায়। হিন্দু ধর্ম তথা শাস্ত্রে তার ছিল বিশেষ আগ্রহ। আজকের ভিডিওতে আপনাদের বলবো বাংলার রায়বাঘিনী তথা ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের রানী ভবশঙ্করী দেবীর জীবন বৃত্তান্ত। পশ্চিমবঙ্গের বাঙালির কাছে রানী ভবশঙ্করী নামটা ততটা পরিচিত নয়, কিন্তু রানী ভবশঙ্করী অবিভক্ত বাংলার মুসলমান শাসকদের কাছে একটা আতঙ্ক হয়েছিল, যাকে বাংলার সুলতানি শাসক, পাঠান শাসকরা কোনোদিনও পরাজিত করতে পারেননি। এমনকি রানী ভবশঙ্করীর শাসনামলে মুঘল শাসক আকবর ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব মেনে নেন। রানী ভবশঙ্করীর জন্ম হয়েছিল ষোড়শ শতাব্দীতে। তিনি জন্মসূত্রে ছিলেন ভবশঙ্করী চৌধুরী। তার জন্ম হয় ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে। সেই সময় ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য বর্তমান হাওড়া, হুগলি এবং অবিভক্ত বর্ধমান জুড়েই বিস্তৃত ছিল। তার পিতার নাম দীননাথ চৌধুরী। তিনি রাজা রুদ্রনারায়ণের সাম্রাজ্যের একজন দুর্গরক্ষক ছিলেন। তার পিতা দীননাথ চৌধুরী দুর্গের রক্ষক, সেই সঙ্গে সেনাদের যুদ্ধবিদ্যারও প্রশিক্ষণ দিতেন। আর ছোটবেলা থেকে ভবশঙ্করী পিতার কাছ থেকে অস্ত্রবিদ্যার তালিম পান। তিনি এবং তার পিতার কাছ থেকে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা, তরোয়াল চালানো, তীর ছোড়া ইত্যাদির প্রশিক্ষণ নেন। সেই সঙ্গে মাঝে মাঝে পিতার সঙ্গে যুদ্ধ অভিযান এবং শিকার অভিযানে যেতেন রানী ভবশঙ্করী। এছাড়াও ভবশঙ্করী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছ থেকে সমাজশাস্ত্র, রাজনীতি, দর্শন, কূটনীতি, ধর্মশাস্ত্র সম্বন্ধে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন। এইভাবে সময় কাটছিল, কিন্তু এর কিছু সময় পরেই ভবশঙ্করীর মায়ের মৃত্যু হয়। এরপরেই দীননাথ চৌধুরী তার কন্যার বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকেন, কিন্তু স্বাধীনচেতা যোদ্ধা ভবশঙ্করী এক অদ্ভুত শর্ত দেন যে সে পুরুষ তাকে তরোয়াল যুদ্ধে হারাতে পারবেন, তিনি তাকেই বিয়ে করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি, কারণ সময়ের ফেরে ভবশঙ্করীর সঙ্গে রাজা রুদ্রনারায়ণের বিবাহ সম্পন্ন হয়। কথিত আছে, একদিন যুবতী ভবশঙ্করী দামোদর এবং রণ নদীর তীরবর্তী অঞ্চলে শিকারে যান। হঠাৎই হরিণকে তাড়া করবার সময় একটি বুনো বাইসন আক্রমণ করে তাকে। ভবশঙ্করী এক হাতেই মেরে ফেলতে সক্ষম হন বাইসনটিকে। লোককথা অনুযায়ী ওই সময় ভূরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ নৌকোয় চেপে দামোদর বেয়ে কাষ্ঠসাংরার দিকে যাচ্ছিলেন। এই ঘটনা দেখে রীতিমতো অবাক হন তিনি। এই মেয়েকেই তিনি বিয়ে করবেন বলে মনস্থির করেন। সেই মতো ভূরিশ্রেষ্ঠ নগরের রাজপুরোহিত হরিদেব ভট্টাচার্যের পৌরোহিত্যে ভবশঙ্করীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় রুদ্রনারায়ণের। রানী ভবশঙ্করীর বিবাহ নিয়ে আজও হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চলের গ্রামে গ্রামে লোকমুখে কাহিনী প্রচলিত আছে। রুদ্রনারায়ণকে বিবাহের পর খুব শীঘ্রই তিনি গড় ভবানীপুর দুর্গের কাছে দামোদর রাজপ্রাসাদে পৌঁছান। এরপরই ব্রাহ্মণ কন্যা ভবশঙ্করী চৌধুরী পরিচিত হয় রানী ভবশঙ্করী নামে। বিবাহের পরে রানী ভবশঙ্করী রাজ্য শাসন বিষয়ে রাজা রুদ্রনারায়ণকে সাহায্য করতেন। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, রানী ভবশঙ্করী দেবী চণ্ডীর ভক্ত ছিলেন। সে কারণে বিবাহের পরেই রাজপ্রাসাদের পাশেই দেবী চণ্ডীর মন্দির নির্মাণ করেন। তিনি রোজ নিষ্ঠাভরে মা চণ্ডীর পুজো করতেন। আজও হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যে বেতাই চণ্ডী এবং মেলাই চণ্ডীর পুজো হয়ে থাকে, তা ভবশঙ্করীর শাসনামলেই হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেবী চণ্ডিকার অনেকগুলি সুরম্য মন্দির নির্মাণ করেছিলেন। বিয়ের পর দামোদরের তীরে গড় ভবানীপুরের পাশেই তৈরি করা হয়েছিল নতুন রাজবাড়ি। ভূরিশ্রেষ্ঠ রাজবংশের কুলদেবী ছিলেন রাজবল্লভী। জানা যায় মাতা চণ্ডীর আরেকটি রূপই হলেন এই রাজবল্লভী। রাজবল্লভীর নাম থেকেই ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের রাজধানী ছিল রাজবলহাট। ধার্মিক রানী দেবী রাজবল্লভীর অষ্টধাতুর মূর্তি তৈরি করান। মায়ের কাছে মানত করে 3 দিন উপবাস থাকার পর রানী ভবশঙ্করী গড় ভবানীপুরের একটি পুকুরে স্নান করতে যান। কথিত আছে, সেই সময়েই তিনি জল থেকে লাভ করেন মায়ের স্বপ্নাদিষ্ট তরবারি। এই তরবারি হাতে থাকলে কোথাও তিনি পরাস্তা হবেন না, এই ছিল দেবী রাজবল্লভীর আশীর্বাদ।
সত্য বা বিশ্বাস যাই হোক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত রানী ভবশঙ্করী ছিলেন অপরাজিতা। সাম্রাজ্যের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে বিশেষ নজর দিয়েছিলেন রানী ভবশঙ্করী। রানী ভবশঙ্করী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকগুলো সামরিক দুর্গের নির্মাণ করেন। তিনি খানাকুল, ছাউনপুর, তমলুক, আমতা, উলবেরিয়া, নস্করডাঙ্গায় দুর্গ নির্মাণ করেন। সেই সঙ্গে রাজ্যের সামরিক প্রশিক্ষণের বিষয়টিও দেখভাল করতেন। তার নজরদারির মধ্যেই অনেকগুলি সামরিক প্রশিক্ষণ শিবির চলত। তিনিই প্রথম ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সেনাবাহিনীতে মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। সেই সঙ্গে তিনি নিয়ম করেন যে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের প্রতিটি পরিবারের একজনকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে সেনার দরকার পড়লে যুদ্ধে যোগ দিতে পারেন। রানী ভবশঙ্করীর প্রশাসনিক দক্ষতায় ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য হাওড়া, হুগলি ছাড়িয়ে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বিস্তার লাভ করে। সেই সঙ্গে তিনি নৌবাহিনীর দিকেও নজর দেন। রানী ভবশঙ্করীর তত্ত্বাবধানে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের নিজস্ব নৌবহর গঠিত হয়, যা ছিল যথেষ্ট শক্তিশালী। সেই সময়ে গৌড়ের শাসক ছিলেন পাঠান বংশীয় সুলেমান কররানী। মুসলিম শাসকদের লুটেরা বাহিনী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অতর্কিত হামলা করায় এবং লুটপাট চালাতো। তাই এদের শায়েস্তা করতে রানী ভবশঙ্করীর পরামর্শে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে জোট করেন রাজা রুদ্রনারায়ণ। 1565 সালে ত্রিবেণীর যুদ্ধে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য এবং মুকুন্দদেবের মিলিত সেনাবাহিনী গৌড়ের সুলতান সুলেমান কররানীকে পরাজিত করেন। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুকুন্দদেবের সেনাপতি রাজীব লোচন রায়, যিনি কালাপাহাড় নামে পরিচিত। সুলেমান কররানীর মৃত্যুর পর তার পুত্র দাউদ খান গৌড়ের শাসক হন। তিনি মুঘলদের পরাজিত করার জন্য রাজা রুদ্রনারায়ণের সাহায্য চান। রুদ্রনারায়ণ রাজি না হলে দাউদ খান তার সেনাপতি কাল্টু খানকে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য আক্রমণের নির্দেশ দেন। কল্টু খানের সেনাবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং হত্যা করেন। এই যুদ্ধে বিশাল সংখ্যক পাঠান সেনার মৃত্যু হয়। এর ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। এরপরেই রানী ভবশঙ্করী এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণের বয়স যখন 5 বছর, তখন রাজা রুদ্রনারায়ণের মৃত্যু হয়। রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রানী ভবশঙ্করী মানসিক দিক দিয়ে অত্যন্ত ভেঙে পড়েন। তিনি মানসিক দিক দিয়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি রাজা রুদ্রনারায়ণের চিতায় নিজেকে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু ভূরিশ্রেষ্ঠ রাজবংশের কুলপুরোহিত রানী ভবশঙ্করীকে বাধা দেন। রাজপুরোহিত রানী ভবশঙ্করীকে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নেওয়ার অনুরোধ জানান। যতদিন না পর্যন্ত রাজকুমার প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক না হয়ে উঠছে, ততদিন রানী ভবশঙ্করী রাজ্যের শাসনভার সম্পূর্ণরূপে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু শাসনভার গ্রহণ করার পূর্বে রাজ্যের সভাসদের কাছে 3 মাস সময় চেয়ে নেন তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করবার জন্য। এরপর তিনি তার রাজ্যের দায়িত্বভার সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী, রাজস্ব মন্ত্রী দুর্লভ দত্তের ওপর ছেড়ে দিয়ে কাস্তাসনগড়ের মহাদেব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি পাঠান আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে তার সঙ্গে খুবই বিশ্বস্ত এবং শক্তিশালী মহিলাদের একটি সেনাদলকে নিয়ে যান। সেই মহাদেব মন্দিরে তিনি রোজ নিষ্ঠাভরে পূজা করতেন। সেই সঙ্গে গরিব, দুঃখী এবং ভিখারীদের অর্থ, অন্ন, বস্ত্র প্রদান করতেন। কিন্তু তার অবর্তমানে সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী রাজ্যের ক্ষমতা দখলের জন্য সচেষ্ট হন। সেনাপতি চতুর্ভুজ সুলতান ওসমান খানের সঙ্গে চক্রান্ত করে রানী ভবশঙ্করী এবং তার নাবালক পুত্র প্রতাপ নারায়ণকে হত্যা করার ষড়যন্ত্র করেন। সেই মতো চতুর্ভুজ সমস্ত তথ্য ওসমান খানের কাছে পৌঁছে দেন। ওসমান খাঁ তার সেনাবাহিনীর বাছাই করা শক্তিশালী সেনা নিয়ে রানী ভবশঙ্করীকে হত্যার উদ্দেশ্যে যাত্রা করেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ওসমান খাঁর সেনারা হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য আক্রমণ করে। এছাড়াও বহু পাঠান সৈন্য, ব্যবসায়ী, পর্যটক, ফকির ইত্যাদির ছদ্মবেশে ভূরিশ্রেষ্ঠ রাজ্যে প্রবেশ করেন। বর্তমান হাওড়া জেলার আমতার দুর্গে থাকা সেনা ইউনিটের গোয়েন্দাদের পাঠান সেনাদের চিনতে পারেন। তারাই রানী ভবশঙ্করীকে পাঠান সেনার আগমনের আগাম খবর পৌঁছে দেয়। রানী ভবশঙ্করী এই সংবাদ পাওয়া মাত্রই পাঠান সেনাদের হত্যার পরিকল্পনা করেন। সেই মতো তিনি আশেপাশের দুর্গ থেকে দক্ষ সেনাদের ডেকে পাঠান। তাদেরকে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকতে বলা হয়। তিনি নিজের সঙ্গে বিশ্বস্ত নারী সৈন্যদের রেখেছিলেন। রাতে রানী ভবশঙ্করী যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সুসজ্জিত হয়ে পূজায় বসেন। পূজায় বসার সময় তিনি নিজের শরীরে একটি সাদা কাপড় জড়িয়ে নেন। গভীর রাতে ওসমান খানের সেনাবাহিনী রানী ভবশঙ্করীকে হত্যার উদ্দেশ্যে মন্দিরে আক্রমণ চালায়। কিন্তু সেনারা প্রস্তুত থাকায় তুমুল যুদ্ধ হয়। রানী ভবশঙ্করীর নেতৃত্বে থাকা সেনাদল পাঠান সেনাদের খণ্ড বিখণ্ড করে। পিছনে থাকা পাঠান সেনাদের একটি দল এই খবর পাওয়ার পরে ভোরের সময়ে কিছু দূরের গ্রামে থাকা একটি শৈব সাধুদের আখড়ায় আক্রমণ চালায়। কিন্তু শৈব সাধুরা পাঠানদের তরোয়ালের জবাব তরোয়ালেই দেন।
সেখানে শৈব সাধুরা বহু পাঠান সৈন্যকে হত্যা করেন। ওসমান খাঁ রাতের অন্ধকারে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। পরের দিনই রানী ভবশঙ্করী নিজের রাজধানী গড় ভবানীপুরে ফিরে আসেন। তিনি গোয়েন্দা মারফত খবর পেয়েছিলেন চতুর্ভুজ চক্রবর্তীর চক্রান্তের কথা, কিন্তু প্রমাণের অভাবে তাকে কোনো শাস্তি দিতে পারেননি। কিন্তু এরপরই রাজ্যের শাসনভার সম্পূর্ণরূপে গ্রহণ করেন রানী ভবশঙ্করী। দায়িত্ব নিয়েই চতুর্ভুজ চক্রবর্তীকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন। ভূপতি কৃষ্ণ রায়কে সেনাপতি নিযুক্ত করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেনা প্রশিক্ষণের শিবির স্থাপন করেন, যেগুলি রানী ভবশঙ্করী নিজেই তদারকি করতেন। এরপরেই পাঠান সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা, বাঘের মতো ক্ষিপ্রতায় তার যুদ্ধ করার কাহিনী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সমস্ত অধিবাসীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যদি রানী ভবশঙ্করী বীরত্বের সঙ্গে যুদ্ধ না করে ওসমান খাঁকে পরাজিত না করতেন, তাহলে ভূরিশ্রেষ্ঠ রাজ্য মুসলিম শাসকদের হস্তগত হতো। রানী ভবশঙ্করীর গুপ্তচর ব্যবস্থা ভীষণ শক্তিশালী ছিল। আক্রমণের খবর বহু পূর্বেই তার কাছে পৌঁছে যেত। সেইভাবেই পাঠান সেনাপতি ওসমান খানের নেতৃত্বে পাঠান সেনাবাহিনী এবং বিশ্বাসঘাতক চতুর্ভুজ চক্রবর্তীর সঙ্গে থাকা সেনাবাহিনী তার বাঁশুড়িতেই আক্রমণ করে। কিন্তু রানী ভবশঙ্করীর সেনাবাহিনী পূর্বেই প্রস্তুত ছিল, ফলে আরও একবার তুমুল যুদ্ধ হয় দুই বাহিনীর মধ্যে। রানী ভবশঙ্করীর বীরত্বের কথা, পাঠান সেনাদের ধূলিসাৎ করার কথা মুঘল সম্রাট আকবরের কানে পৌঁছয়। এই খবর আকবরের কাছে পৌঁছানোর পর আকবর ভূরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে মিত্রতা গড়ে তুলতে সক্রিয় হয়ে ওঠেন। এর পেছনেও কারণ ছিল। সেই সময় অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা, যাকে সুবে বাংলা বলা হতো, তার সুবেদার ছিলেন মান সিংহ। কিন্তু সেই সময় অবিভক্ত বাংলার বিভিন্ন অংশে পাঠানদের অত্যাচার ছিল ভীষণ। পাঠানরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্রে হামলা, লুটপাট চালাতো। এই নিয়ে খুবই চিন্তিত ছিলেন আকবর, কারণ বাংলা সে সময় ছিল সোনার বাংলা। কিন্তু রানী ভবশঙ্করী অসাধারণ রণকৌশল এবং বীরত্বে সেই পাঠান সৈন্যদের পরাজিত করেন। ফলে আকবর ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে মানসিংহকে পাঠান। মানসিংহ ভূরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। সেই সঙ্গে আকবর ভূরিশ্রেষ্ঠ রাজ্যের সার্বভৌমত্ব মেনে নেন। মুঘল সম্রাট আকবর রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন। এরপর অনেক বছর রানী ভবশঙ্করী ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য শাসন করেছিলেন। পরে তার পুত্র প্রতাপনারায়ণ প্রাপ্তবয়স্ক হলে তার হাতে রাজ্যভার ছেড়ে দেন। তিনি কাশীতে চলে যান। তার জীবনের শেষ কটা দিন কেটেছিল কাশীতে। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার রায়বাঘিনী রানী ভবশঙ্করী দেবীর বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।